আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় গতি নিয়ে। পার্ট 2 এর এই পর্বে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার গতি, দূরত্ব ও সরণ নিয়ে। শুরুতে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার গতি নিয়ে। সরলরৈখিক গতি, এটি সবচাইতে সহজ ধরনের গতির উদাহরণ। কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিটি হচ্ছে সরলরৈখিক গতি। অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সোজা পথে থাকে তখন সেই ধরনের গতিকে বলা হবে সরলরৈখিক গতি। কোনো কিছুকে সমতল পৃষ্ঠে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে সেটি সরলরেখায় যেতে থাকে। একটা বলকে যদি আমরা উপর থেকে নিচে ছেড়ে দিই, এক্ষেত্রে বলটি সোজা নিচের দিকে পড়ে। এই ধরনের গতিও হচ্ছে আমাদের সরলরৈখিক গতি। এরপর আমরা আলোচনা করব ঘূর্ণন গতি নিয়ে। কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে সেই ধরনের গতিকে বলা হবে ঘূর্ণন গতি। কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, যেমন একটি ফ্যানের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, ফ্যান একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, তাহলে এই ধরনের গতিকে বলা হবে ঘূর্ণন গতি। বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা এগুলো ঘূর্ণন গতির উদাহরণ হলেও চমকপ্রদ একটা উদাহরণ হচ্ছে আকাশের চাঁদ। চাঁদকে কোনো কিছু দিয়ে পৃথিবীর সাথে বেঁধে রাখা নেই, তবুও এটা পৃথিবীকে ঘিরে ঘুরছে। শুধু তাই নয়, এটা টুপ করে পৃথিবীতে পড়েও যাচ্ছে না। তাহলে এই ধরনের চাঁদের যে গতি, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের যে গতি, এটাকে বলা হবে ঘূর্ণন গতি। একইভাবে সূর্যের চারদিকে পৃথিবীর যে ঘূর্ণন গতি সেটাকেও বলা হবে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘুরছে সেটাকেও বলা হবে ঘূর্ণন গতি। এরপর আমরা দেখব চলন গতি। কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সময়ের সাথে সাথে বস্তুটির প্রতি কোণা একই দিকে চলতে থাকে, অর্থাৎ কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কোণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। যেমন আমরা যদি এইখানে লক্ষ্য করি, এখানে একটি ঢালু পথ বেয়ে একটি চাকা নিচের দিকে পড়ছে। এই ক্ষেত্রে চাকার প্রতিটি কোণা চাকার ঘূর্ণনের সাথে সাথে একই দিকে অতিক্রম করতেছে, অর্থাৎ কোনো কোণা এখানে পড়ে নেই, সবগুলো কোণা একই সাথে একই দিকে গতিশীল। তাহলে এই ধরনের গতিকে বলা হবে চলন গতি। আমরা আমাদের চারপাশে মাঝে মাঝে এরকম অনেক উদাহরণ দেখতে পাই। কোনো কিছু যখন সোজা অর্থাৎ রৈখিক গতি অর্থাৎ সরলরৈখিক পথে যায়, তখন তার উদাহরণ দেখা খুব সহজ হয়। গাড়ির ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা এগিয়ে যাওয়া একটি গাড়ি হচ্ছে চলন গতির উদাহরণ। তখন গাড়িটির প্রতিটি বিন্দু একই সময়ে একই দিকে দূরত্ব অতিক্রম করে। চলন গতি সোজা হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আঁকাবাঁকা পথে চলন গতির উদাহরণ সহজে পাওয়া যাবে না। একটা প্লেনের প্রতিটি বিন্দুকে একই গতিপথে যেতে হলে সেটিকে কিভাবে যেতে হবে তা আমরা যদি এই চিত্রের দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। তো দেখেই বুঝতে পারছো যে আঁকাবাঁকা চলন গতি পাওয়া কেন এত কঠিন। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পর্যায়বৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে বলা হবে পর্যায়বৃত্ত গতি। যেমন আমরা যদি এই ঘড়িটির দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে এখানে এই সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, সবগুলো কাঁটা দেখা যাবে যে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একই বিন্দুকে বারবার অতিক্রম করতেছে। তাহলে এই ধরনের গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন পর্যায়বৃত্ত গতির উদাহরণ। সেটা নির্দিষ্ট সময় পর পর একইভাবে একই দিকে স্পন্দিত এবং গতিশীল হয়। পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার হতে পারে, যেমন ফ্যানের পাখার গতি, উপবৃত্তাকার হতে পারে, কিংবা সরলরৈখিক হতে পারে, যেমন স্প্রিং। ঘূর্ণন গতি একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। এরপর আমরা দেখব সরল স্পন্দন গতি। একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি হচ্ছে সরল স্পন্দন গতি, অর্থাৎ পর্যায়বৃত্ত গতি থেকে আমাদের আসছে সরল স্পন্দন গতি। স্পন্দন গতির বেলায় একটা নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তুটি স্পন্দিত হয়। এখানে আমরা একটি সরল দোলক দেখতে পাচ্ছি। এখানে একটা নির্দিষ্ট বিন্দুর দুই পাশে এই সরল দোলকটি নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে অতিক্রম করতেছে।
তো বস্তুটি একেবারে স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয়, কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ গতিতে পৌঁছায়, তখন এর গতি কমতে থাকে। গতি কমতে কমতে এটি একসময় থেমে যায়, তখন এটির গতিপথ পরিবর্তন করে বিপরীত দিকে গতিশীল হয়। অর্থাৎ এখানে যে আমরা সরলদোলকটা দেখতে পাচ্ছি, যখন এখানে সর্বোচ্চ উচ্চতা এখানে আসতেছে, এখান থেকে আবারও নিচের দিকে চলে আসতেছে, অর্থাৎ গতির পরিবর্তন হচ্ছে, দিকের পরিবর্তন হচ্ছে। আমাদের চারপাশে স্পন্দন গতির অসংখ্য উদাহরণ রয়েছে। স্প্রিং দুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি হচ্ছে স্পন্দন গতি। যেমন হচ্ছে আমরা যদি স্প্রিংকে কোনো কিছুর সাথে বেঁধে অপর প্রান্তে যদি আমরা একটি লোহার বল বেঁধে দিই, তাহলে দেখা যাবে স্প্রিংটি এইভাবে ওপর নিচে দুলতে থাকবে। তাহলে এই ধরনের গতি হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি। কিংবা ঘড়িতে পেন্ডুলাম, এই যে আমরা উপরের চিত্রে দেখতে পাচ্ছি, এর গতি হচ্ছে আমাদের স্পন্দন গতি, সরল স্পন্দন গতির উদাহরণ। আমরা যখন কথা বলি তখন বাতাসের অণু এই গতি দিয়ে শব্দকে সামনে এগিয়ে নিয়ে যায়। তাহলে বাতাসের যে শব্দের গতি, এটা হচ্ছে এক ধরনের সরল স্পন্দন গতি। আমরা এতক্ষণ বিশেষ কয়েক ধরনের গতির কথা বলেছি, কিন্তু এই গতিগুলোর কারণটি কোথাও বলিনি। পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে যে এটি শুধু যে বস্তুর বিচিত্র গতির কারণটি খুঁজে বের করবে তা নয়, এটি গতিটি সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা আলোচনা করব দূরত্ব ও সরণ নিয়ে। ধরা যাক অভি তার স্কুলের গেট থেকে 100 মিটার দৌড়ে গেল। সুতরাং অভি তার অবস্থান পরিবর্তন করল। যদি প্রশ্ন করা হয় অভি এখন কোথায় আছে, উত্তরে হয়তো অনেকেই বলবে 100 মিটার দূরে আছে। কিন্তু উত্তরটা আংশিক ঠিক। অভি গেট থেকে 100 মিটার দূরে আছে কথাটা সত্য, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা বলা যাবে না। কেননা অভি গেট থেকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বা অন্য যে কোনো দিকে 100 মিটার দূরে যেয়ে থাকতে পারে। অভির অবস্থানের পরিবর্তন সঠিকভাবে জানতে হলে অভি কোন দিকে 100 মিটার দূরে গেছে তা আমাদের অবশ্যই জানতে হবে। যদি বলা হয় অভি গেট থেকে 100 মিটার পূর্ব দিকে দৌড়ে গেছে, তাহলে নিশ্চিতভাবে অভির অবস্থান জানা যাবে। যদি বলা হয় অভি 100 মিটার দৌড়ে উত্তর দিকে গিয়েছে, তাহলে আমরা স্কুলের গেট থেকে উত্তর দিকে 100 মিটার দূরত্ব অতিক্রম করলেই আমরা তার অবস্থান সঠিকভাবে পেয়ে যাব। এক্ষেত্রে বলা হয়েছে যে 100 মিটার পূর্ব দিকে দৌড়ে গেছে, তাহলে নিশ্চিতভাবে অভির অবস্থান জানা যাবে। গেট থেকে সোজা পূর্ব দিকে 100 মিটার গেলেই অভিকে পাওয়া যাবে। প্রথম ক্ষেত্রে আমরা অভির অবস্থানের পরিবর্তন বুঝবার জন্য যে রাশিটি ব্যবহার করেছি তা হলো দূরত্ব। অর্থাৎ আমরা প্রথম ক্ষেত্রে কোন দিকে 100 মিটার দৌড়ে গেছে সেটা উল্লেখ করে নাই। তো এই ক্ষেত্রে যে জিনিসটা আমরা বুঝে গেছি সেটা হচ্ছে দূরত্ব, অর্থাৎ এটি একটি স্কেলার রাশি। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা দূরত্বের সাথে সাথে দিকও উল্লেখ করেছি, সেটি হচ্ছে সরণ। এটি একটি ভেক্টর রাশি, কারণ আমরা জানি ভেক্টর রাশির নির্দিষ্ট মানের পাশাপাশি আমাদের নির্দিষ্ট দিকেরও প্রয়োজন হয়। তো একটি নির্দিষ্ট দিকে যে দূরত্ব বা অবস্থানের পরিবর্তন তাকে বলা হয় সরণ। অর্থাৎ নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তনকে বলা হবে সরণ। তো নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলা হয়। কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, অর্থাৎ কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব অর্থাৎ সরলরৈখিক দূরত্বই হচ্ছে সরণের মান। আমরা যদি এই ছবিটির দিকে লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে একটি বস্তু এ থেকে বিভিন্ন পথে যাত্রা করে বিতে চলে এসেছে, আঁকা বাঁকা বিভিন্ন পথে যাত্রা করে বিতে এসেছে। তো এই ক্ষেত্রে আমাদের সরণ হবে সোজা এ থেকে বি, অর্থাৎ সর্বনিম্ন যে দূরত্ব রয়েছে এ থেকে বি পয়েন্টের সরলরৈখিক দূরত্বই হচ্ছে আমাদের সরণের মান। অর্থাৎ সরলরৈখিক দূরত্বই হচ্ছে সরণের মান, এবং সরণের দিক হচ্ছে বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। অর্থাৎ আমাদের এ থেকে যাত্রা করে যদি বি তে বস্তুটি যেয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এ থেকে বি এর দিকই হবে আমাদের সরণের দিক। এবং সরণ অবশ্যই বস্তুর গতিপথের উপর নির্ভর করবে না, শুধুমাত্র বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের উপর নির্ভর করবে। আমরা যদি এই ছবিটির দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে বস্তুটি বিভিন্ন পথে গতিশীল হয়ে এখানে বি বিন্দুতে আসলো, কিন্তু আমাদের সরণটা হচ্ছে এ থেকে বি এর দিকে। এই যে আমাদের যে নীল দাগে যেটা দেখানো হয়েছে, এটাই হচ্ছে আমাদের সরণ, অর্থাৎ সরলরৈখিক দূরত্বই হচ্ছে আমাদের সরণ। নির্দিষ্ট দিকে সরলরৈখিক যে দূরত্ব সেটাকে বলা হবে সরণ। মাত্রা, সরণের মাত্রা হলো দৈর্ঘ্যের মাত্রা, কারণ সরণ এক ধরনের দৈর্ঘ্য, সুতরাং এর মাত্রা হবে বড় হাতের এল। এবং একক,
সরণের একক হলো দৈর্ঘ্যের একক, অর্থাৎ নির্দিষ্ট একটি দূরত্ব অতিক্রম করা হয় সরণের ক্ষেত্রে, সুতরাং একক অবশ্যই মিটার। কোনো বস্তুর সরণ 50 মিটার উত্তর দিকে বলতে বোঝায় বস্তুটি তার আদি অবস্থান থেকে 50 মিটার উত্তর দিকে সরে গিয়েছে।